জলপাইগুড়ি উৎসবের শেষে ফের উৎসবের শুরু। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের গ্রাম বাংলায় ফের বোধনের সুর। একাদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলোতে শুরু হয়েছে মা ভান্ডারী রূপে দেবীর আরাধনা। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার, আলিপুরদুয়ার এবং পার্শ্ববর্তী কোচবিহার জেলার বেশ কিছু গ্রামে সমৃদ্ধির দেবী ভান্ডারী পুজোকে ঘিরে ফের উৎসবের আমেজ। শুধুমাত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষই নয়, বর্তমানে ভান্ডারী পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলার সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ। দেবী দুর্গার অপর রূপ দেবী ভান্ডারীকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলের বনবস্তিবাসীরা পুজো করে বনদুর্গা রূপে। উত্তরবঙ্গের বনাঞ্চলেও তাই দেবী দুর্গার বিসর্জনের পর এক উৎসবের শেষে আরেক উৎসব শুরু হয়ে যায়। ভান্ডারী পুজোকে ঘিরে রাজবংশী সমাজে একটি সুন্দর লোককথা রয়েছে। কথিত আছে, বিসর্জনের পর বাপের বাড়ি থেকে কৈলাসে উত্তরবঙ্গের বনাঞ্চল দিয়ে গ্রাম্য বধূ বেশে ফিরছিলেন উমা, কিন্তু সে পথ হারিয়ে ফেলে রাতের অন্ধকারে অরণ্যের ভেতর থেকে পথভ্রষ্ট গ্রাম্যবধূর কান্নার শব্দ শুনে ছুটে আসে রাজবংশী সম্প্রদায়ের কিছু লোক। তাকে নিয়ে যায় নিজের গ্রামে। একটি রাত দেবী সেই গ্রামে কাটিয়ে একাদশীর দিন ফিরে যান কৈলাসে। যাবার আগে নিজের প্রকৃত পরিচয় দিয়ে গ্রামবাসীদের আতিথ্যে তুষ্ট হয়ে দেবী গ্রাম বাংলার মানুষের শস্যের ভান্ডার সর্বদা পূর্ণ থাকবার বর দিয়ে যায়। সেই থেকেই দেবী ভান্ডারী পুজোর সূচনা। ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েতের ভান্ডারী গ্রামে প্রতি বছরের মতো এবছরও একাদশীর দিন মহা ধুমধাম করে পূজিত হন মা ভান্ডারী। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, এমনকি পার্শ্ববর্তী নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকেও ভক্তরা ভিড় জমায় এই পুজোতে। পুজো হয় তন্ত্রমতে। সমগ্র ডুয়ার্স তথা উত্তরবঙ্গ জুড়ে ভান্ডারী পুজো হলেও 500 বছরের পুরনো এই গ্রামের পুজো। পুজো উপলক্ষে বসে বিরাট মেলা। পুজো উপলক্ষে মানত করে ভক্তরা নিবেদন করে পায়রা, পাঠা। বছরের এই একটি দিন জনসমুদ্রের চেহারা নেয় ময়নাগুড়ির এই বার্নিশ গ্রাম। পুজো কমিটির সহ সভাপতি দীনেশ চন্দ্র রায় বলেন, এখানে দেবী ব্যাঘ্রবাহিনী ও দ্বিভুজা। পুজো শেষে রাতেই হয় দেবীর ভাসান। আমার নাম ভবেন্দ্রনাথ মল্লিক। ভবেন্দ্রনাথ, এইটা ভান্ডারী পূজা। দুর্গা পূজার পরের দিন হয় এটা। বিজয়া দশমীর পরের দিন একাদশী তিথিতে প্রতি বছর এই পূজাটা মা ভান্ডারী পূজা, বনদুর্গা। এই কারণে ইতিহাস তো আছেই, কিন্তু ইতিহাস তো বলতে এখন সময় লাগবে না। যখন দুর্গা বিসর্জন হয়ে পঞ্চমী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বিদায় হয়ে যায়, তখন দুর্গা কৈলাসে আবার যায়। আবার কৈলাস থেকে বাপের বাড়ি, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসে। তখন কৈলাস বিদায় হয়ে যায় তখন আমরা এই দুর্গাকে, যখন এখানকার ভক্তমণ্ডলী যারা আছে, এখানকার আদি বাসিন্দা, তারা বলছে যে আমরা মা, তুমি যদি সশরীরে চলে যাও তাহলে তো আমরা তোমাকে আর পূজা করতে পারবো না। তা তুমি কী রূপ দিয়ে একটা, তখন উনি দৃশ্য পেয়েছে, যে বললো যে আমি যেভাবে হোক আপনি এইভাবে একটা স্থাপন করে আমাদের বিধান দিয়ে দেন। তো মা দুর্গা বলছে যে ঠিক আছে, আমি বিকল্প, আমি তো সশরীরে আবার দশভুজার আগে আমি দ্বিভুজা হয়ে আমি তোমাদের পূজা নেব, সারা বছর আমি পূজা করবো। বড় দুর্গা এসে মা ভান্ডারী পূজা নেব, গ্রহণ করবো। বহু দূর দূরান্ত থেকে, এ তো বলা বাহুল্য। আমি পূজার বাবার আমল থেকে, বাবা তার ঠাকুরদা। তবু তো আপনার 500 বছরের নিচে। বিটিআর তখন রাজত্ব করতো তো ভুটানটা, তারপরে বিটিআররা করতো, তারপরে থেকে পূজাটা বহুত পুরো। তখন এই জায়গাটা জঙ্গলাকীর্ণ ছিল। বেগুন ক্ষেত থেকে উদ্ধার মাঝবয়সী হাতির মৃতদেহ। ধূপগুড়ির মধ্য খুট্টিমারির ভান্ডারকুড়া গ্রামের ঘটনা। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা একটি বেগুন ক্ষেতের পাশে হাতিটিকে পড়ে থাকতে দেখে। পাশেই রয়েছে মরাঘাটের জঙ্গল। মনে করা হচ্ছে রাতে জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল হাতিটি। কিভাবে মৃত্যু, বিষয়টি এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণীর স্কোয়াড, মরাঘাট রেঞ্জের বনকর্মী এবং ধূপগুড়ি থানার পুলিশ। ডাকা হয়েছে পশু চিকিৎসকদের। হাতির দেহ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আচ্ছা। রাতের অন্ধকারে কী ধরনের মৃত্যু হলো আমরা তো শুনলাম, শোনা মাত্র আসলাম, দেখছি এটা ঘটনা। এখন তদন্ত চলছে, অভিযোগ আসছেন আমাদের বন দপ্তর এসেছে? হ্যাঁ, বন দপ্তর এসেছে। বন দপ্তরের যারা এসএফ থেকে শুরু করে আরও অন্যান্য বনাধিকারী যারা আছে তারা আসছে। কোন এলাকায় এই মৃত্যুটি ঘটেছে? এটা হচ্ছে মধ্যকট্টিমারি, ভান্ডারগুড়া বলে, মধ্যকট্টিমারি ফরেস্ট রাখোয়া আর কি। মানে কারণ নিয়ে এখনো কিন্তু কিছু জানা যাচ্ছে না, তাই তো? না না, কিছু জানা যাচ্ছে না, শুধু শোনাই এখন কিছু জানা যাচ্ছে না। তদন্ত চলছে, তদন্তে যা আসে। দাদা, আপনার নাম? আমি মলয় কুমার রায়। পরিষ্কার পরিচ্ছন্নতার ছবি জলপাইগুড়ির বিভিন্ন ভাসান ঘাটগুলোতে। খুশি সাধারণ মানুষ। প্রতি বছর দশমীর পরদিন জলপাইগুড়ি শহরের প্রাণ করলা নদীর হাল বেহাল অবস্থায় দেখা যায়। কারণ দশমীর পরদিন নদীর বুকে অসংখ্য নোংরা আবর্জনায় পরিপূর্ণ থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রতিমার কাঠামো। কিন্তু এইবার সেই চিত্রটি একটু অন্য। নদীর বুকে কোনো ধরনের নোংরা আবর্জনা একেবারেই নেই। কয়েকটি কাঠামো শুধু রাখা হয়েছে নদীর একধারে। রাস্তাঘাটও পরিষ্কার। তাই জলপাইগুড়ি পৌরসভাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সুন্দর পৌরসভা যেভাবে কাজ করছে জলপাইগুড়িতে, মনে হয় এটা আমার দেখা সেরনীয় পূজা, সেরনীয় পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে। কেননা এর আগেও দেখেছি চারদিকে নোংরা টোংরা থাকতো, এখন তো দেখা যাচ্ছে যে চারদিকে পরিষ্কার। হ্যাঁ, অল্প আছে যেটা শুধু মার পরিকাঠামো পড়ে আছে, ওটা হয়তো কাল পরশু বা আজকের মধ্যে যারা নেওয়ার লোকগুলা থাকে ওরা নিয়ে যাবে। আর এমনি নদীর পরিস্থিতি কি দেখছেন? নদীটা তো দেখতেছে একদম চকচক করতেছে। কেননা এর আগে যখন আমরা আসতাম বিসর্জন দেওয়ার পরের দিন, সেদিন দেখতেন যে একদম আগাছা ছেয়ে গেছে চারদিকে। ওই কলা গাছ থেকে শুরু করে দিয়া আগরবাতি সব একদম চারদিকে ছেড়ে চারদিকেই থাকতো। এখন তো সেরকম কোনোই নাই, সব দিকেই তো চকচক করা যাচ্ছে। পৌরসভার এই কাজকে কি বলবেন? ভালো, অনেক সুন্দর এবার পড়েছে। আশা করি এরকমই থাকবে। কালী পূজাতেও আমরা এরকমই পরিষেবা পাবো হয়তো, দেখা যাক। করোনার দিনেও মানুষ উৎসবে মাতল। জনজোয়ারের ছবি জলপাইগুড়ি শহরের বাবুঘাটের প্রতিমা নিরঞ্জন ঘাটে। দশমীর রাতে জলপাইগুড়ি শহরের বাবুঘাট হয়ে উঠল জনজোয়ারের মেলা। যদিও এইবার এখানে কোনো ধরনের মেলা বসার অনুমতি দেওয়া না হলেও মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন। জেলা প্রশাসন যদিও বারবার করে ভিড় এড়ানোর কথা বলছে, কোনো ধরনের সচেতনতার ছবি দেখা যায়নি জলপাইগুড়ি শহরে। ভিড় করেই মানুষ প্রতিমা নিরঞ্জনের ছবি ক্যামেরাবন্দি করতেই ব্যস্ত ছিলেন। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রাচীন রীতি মেনে শুক্রবার বেলার দিকে দেবীর দশমী পুজো শেষ হয়। এরপর দেবীকে সিঁদুর ছোঁয়াতে ধীরে ধীরে মহিলাদের ভিড় বাড়তে থাকে রাজবাড়ি চত্বরে। সিঁদুর ছোঁয়ানোর পর শুরু হয় সিঁদুর খেলা। রাজ পরিবারের সদস্য প্রণোদ কুমার ঘোষ জানান, রীতি মেনে রাজবাড়ির পাশেই দিঘিতে বিসর্জন করা হবে মাকে। এদিন বন্দুক ফাটিয়ে রাজবাড়ির ভাসানের কাজ শুরু করেন রাজপরিবারের সদস্য সৌম্য বসু। এরপর গোটা রাজবাড়ি চত্বর কার্যত চলে যায় যুবক যুবতীদের দখলে। শুরু হয় উদ্দাম নাচ, শুরু হয় ভাসান। এদিন রাজবাড়ির নাট মন্দির সংলগ্ন পুকুরে প্রতিমা নিরঞ্জন করা হয়।
পুজো হচ্ছে, প্রতিটা ঘাটেই আমাদের পুলিশি অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা আশা করছি স্মুথলি সব জায়গাতেই নিরঞ্জন হয়ে যাবে। কোনো টাইম শিডিউল কি বেঁধে দেওয়া হয়েছে বারোয়ারি ক্লাবগুলোকে? রাতের মধ্যে করতে হবে, 3 দিন টাইম আছে, আলাদা আলাদা করে রাতের মধ্যে করতে হবে। ঘাটগুলোতে নিরাপত্তার ব্যবস্থা কি? ঘাটে নিরাপত্তার ব্যবস্থা আছে, সিভিল ডিফেন্স আছে, ভোটের ব্যবস্থা আছে, আলোর ব্যবস্থা আছে। আপনি তো আজকে এবার প্রথমবার আপনি জলপাই রাজবাড়ির পুজোটা দেখলেন, কি অনুভূতি হচ্ছে এরকম একটা পুজো? সাবেকি পুজো, জলপাইগুড়ির ট্র্যাডিশন। আমাদের নিত্য পুজোটা রেলি হয়, বাড়ির উপরে দুর্গা ঠাকুর আছে, পুজো হয়, কিন্তু স্বাভাবিক এই 3 দিন 4 দিন খুব ভালো কাটে, তো আজকে একটু মন খারাপ। রাজবাড়ির যে ট্র্যাডিশন সেটা কি এবারও সমানতালে বজায় রয়েছে? আগে হয়তো আরও বেশি ছিল, কিন্তু সেটা আমরা মেনটেন করার চেষ্টা করছি, যেমনি আছে সেমনি থাকছে। বলছি কী চাইলেন মায়াকে? আমি কিছু চাইনি। ভিড় করেই চলল প্রতিমা নিরঞ্জন। দশমীর দিনে শহরের দেশবন্ধুনগর এলাকার পৌর বিসর্জন ঘাটের ছবিটিও ছিল এক। এখানে ভিড় করেই মানুষ প্রতিমা নিরঞ্জন দিতে দেখা যায়। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক পরার ছবি দেখা যায়নি ঘাটগুলোতে, যদিও তারা জানেন না আগামীতে শহর জলপাইগুড়ি হতে পারে করোনার আঁতুড়ঘর। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির দুর্গাপুজো এবছর ৬২তম বর্ষে পদার্পণ করল। বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে পাতকাটা কলোনির পুজো জলপাইগুড়ি শহরের অন্যতম। তবে করোনা আবহে সরকারি নির্দেশ মেনে ছোট করে পুজো হয়েছে এবারের ৬২তম বর্ষের দুর্গাপুজো। শুক্রবার রাতে দশমী উপলক্ষে রাবণ বধের উদ্যোগ নিয়েছে পাতকাটা কলোনির পুজো উদ্যোক্তারা। এদিন রাবণ বধ দেখার জন্য ভিড় জমাতে থাকে এলাকার উৎসাহীরা। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে রাবণ বধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন বিবেকানন্দ পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া দুর্গাপূজার দশমীতে রাবণবধ কমিটির পক্ষ থেকে রাবণ পোড়ানো হয়। তবে করোনা আবহে সরকারি নির্দেশ মেনে ছোট করে শুক্রবার রাতে দশমী উপলক্ষে রাবণবধের উদ্যোগ নেওয়া হয়। এদিন সন্ধ্যা থেকেই রাবণবধ দেখার জন্য ভিড় জমাতে থাকে এলাকার উৎসাহীরা। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে রাবণবধ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় বলে জানান পুজো উদ্যোক্তারা। এই মুহূর্তে জলপাইগুড়িতে শিশুদের করোনা পরিস্থিতি সন্তোষজনক, তেমন কোনো উদ্বেগের কারণ নেই।
জানালেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন। তিনি এদিন বলেন, জলপাইগুড়িতে এই সময় উদ্বেগের কোনো কারণ নেই ছোটদের নিয়ে। সার্বিক পরিস্থিতি ভালো। 100 জন শিশুও এই সময় অসুস্থ নেই। অন্যদিকে তিনি আরো বলেন, শিশুদের ওয়ার্ডে ভালো পরিষেবা রয়েছে, ভালোভাবেই চিকিৎসা চলছে। করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। শিশুদের সার্বিক অবস্থাও ভালো রয়েছে, চিন্তার কিছু নেই। এই মুহূর্তে হয়তো আমি ডাটাটা দিতে পারছি না, তবে করোনা নিয়ে সে উদ্বেগের না, শিশুদের যে ওদের স্বাস্থ্যবিধি নিয়ে যে সমস্যাটা ছিল, এখন সেটা কিন্তু উদ্বেগের বিষয় নাই। বরং অত অন্য তো আমরা যে রিপোর্টে যা দেখছি বা খবর যা দেখছি, করোনার উদ্বেগটা অন্য অন্য জায়গায় আছে, আমাদের জলপাইগুড়িতে আমার কিছু নেই। স্বাস্থ্য শিশু বিভাগ আমাদের এখন খুব ভালো পরিষেবা দিচ্ছে, ভালো কাজ। কতজন ভর্তি আছে আজকে আপনি জানেন? এইটা জানেন এই মুহূর্তে শতাধিকের তো কম নাই স্যার? হ্যাঁ, কম। জনশূন্য এলাকায় নদীর তীর থেকে মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর তীর থেকে দেহটি উদ্ধার হয়। জানা গিয়েছে, এদিন বিকেলে সারদাপল্লীর কয়েকজন বাচ্চা ছেলে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে দেহটি দেখতে পায়। তারা গ্রামে এসে খবর দেয়। এরপর গ্রামবাসীরা কোতোয়ালি থানায় বিষয়টি জানায়। এরপর কোতোয়ালি পুলিশ ওই দুর্গম এলাকায় ট্রাক্টর নিয়ে গিয়ে দেহটি উদ্ধার করে। প্রাথমিক অনুমান, দেহটি জলে ভেসে এসেছে। কোনো বন্যজন্তুর আক্রমণে মৃত ব্যক্তির দেহ বিকৃত হয়ে যাওয়া এখনো তার পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি মৃত্যুর কারণ জানতে দেহটি আগামীকাল ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। আমার নাম হরেকৃষ্ণ রায়। এই একটা বডি পাওয়া গেছে আমরা শুনতে পেলাম, কি শুনেছেন আপনারা? আমি শোনার মধ্যে যে কয়েকটা বাচ্চা গেছিল নদীতে মাছ মারতে, ওরা যায় ওখানে দেখছে বডি। আচ্ছা, আর সেইখানে এসে পুলিশ খবর দিছে, পুলিশ 6 নম্বরে আসছে। এখান থেকে যায় ট্রাক্টর নিয়ে যায় বডিটাকে তুলে নিয়ে আসে। পরিচিত কারো? না, এইখানকার কোনো পরিচিত না। চেনা যাচ্ছে কি? না, কিচ্ছু চেনা যাচ্ছে না। মানে কি দেহের অবস্থা কি ক্ষত বিক্ষত? হাত, আপনার মুখটা দেখা গেল যে শিয়ালা খেয়ে ফেলছে। আচ্ছা, তার মানে অনেকদিন আগের হতে পারে। হ্যাঁ, এটা একদম গন্ধ উঠে গেছে, এটা ফুলে গেছে অনেক দিনের। এটা কি জলেই ভেসে আসছে? হ্যাঁ, জলে ভেসে আসছে। মানে যেখানে পাওয়া গেল সেই জায়গায় কি মানে এরকম হ্যাঁ, জল ওটা আছে? জলে নদীর ধারে লাগেছে। মানে জল কি এরকম আছে যে ভেসে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, জল আছে, সেটা মেন তিস্তা। পুলিশ কি এখন দেহ উদ্ধার করে নিয়ে গেল? হ্যাঁ, এখনই উদ্ধার করে নিয়ে গেল। ছিল ওখানে, আমাদের খবর দেওয়া হলো, আমরা গেলাম, আননোন বডিটা ডিটেক্ট করলাম। বডিটা কি অবস্থায় ছিল? বডি তো অনেক দিনের পুরনো বডি, আঙুল টাঙুল অনেকটা প্রায় পচন ধরে গেছে। এরপরে পোস্টমর্টম রিপোর্ট যাইতে আসবে। বডি কি মানে নদীর জলে ভেসে আসছে মনে হচ্ছে? নদীর জলে। হ্যাঙ্গিং বা অন্য কিছু? না না না, নদীর জলে। এমনি বডি তো কোনো শনাক্ত করা যায়নি? বডি শনাক্ত করা যায়নি। এখন আজকে কি হবে রিপোর্ট করবে, আমাদের যা প্রসেসিং আছে। কত নম্বর স্পারে? এটা 5 নাম্বার স্পার থেকে আসার পরে 5 নাম্বার হাই টেনশন তারের যে ইয়ে আছে ওখানে, 5 নাম্বার হাই টেনশনের যে পোলগুলো আছে না, ওখানে টাওয়ারের ওখানে। এখন কি ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে? হ্যাঁ, ওটা আজকে তো হবে না, ওটা কালকে করা হবে। ডাক্তার তো আজকে আর করবে না, এটা মনে হয় কালকে সকালবেলা করা হবে। কিভাবে নিয়ে আসলেন বডিটা? নিয়ে আসলাম এখান থেকে, একটা আমরা ট্রাক্টর হায়ার করলাম, যেটা টলি না, শুধু ট্রাক্টর। ওখানে পিছনে বাস বেঁধে, তারপর ওই বাসের মধ্যে বডিটাকে বেঁধে তারপরে নিয়ে আসা হলো। মানে দুর্গম জায়গায় যেতে হয়েছিল কিছু? দুর্গম মানে প্রচুর দুর্গম। এমনি দেখে কি মনে হলো আপনাদের আনুমানিক? আনুমানিক এটা তো এখনো বলা যাচ্ছে না, এটা ডাক্তাররাই ঠিক সঠিকভাবে বলতে পারবে। ভেসে আসছে কোথা থেকে মনে হচ্ছে? জল আছে নদীতে সেরকম ভেসে আসে? নদীতে জল আছে, প্রচুর জল আছে। ভেসে আসার মতো জল আছে? হ্যাঁ, অনেক জল আছে। এখনকার মতন সংবাদ এখানেই সমাপ্ত। নমস্কার।